ঘন্টা সময় বাড়ায় ডিপো থেকে জ্বালানি সরবরাহে গতি বাড়ার আশা। পাম্পে দীর্ঘ লাইন, নড়াইলে বাগবিতণ্ডায় পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে কলেজে এসে সব ফ্রেন্ডসদের সাথে দেখা হবে। মোটামুটি এনজয় করতে পেরেছি ছুটিটা। কলেজ খোলা বলে সে খুব এক্সাইটেড ছিল। ইচ্ছা করলে একলা পাঠাতে পারি, বাট আমি নিজে নিয়ে আসি। ভালো লাগে, খুবই ভালো লাগে। রমজান ও ঈদের দীর্ঘ ছুটির পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্যে সড়ক, স্কুল, কলেজ। পাঠ্যক্রমে গতি ফেরাতে চান শিক্ষকরা। কৃষিতে প্রণোদনা, ভর্তুকি, ঋণ সবই মিলবে কৃষক কার্ডে। পহেলা বৈশাখে উদ্বোধন। সরকার ও কৃষকের মাঝে কমবে দূরত্ব, বলছেন অর্থনীতিবিদরা। ইতালি যাওয়ার পথে গ্রিস উপকূলে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। 18 জনই বাংলাদেশের। জীবিত উদ্ধার 26 জনের মধ্যে বাংলাদেশি 21 জন। ইরান যুদ্ধের প্রতিবাদে তেল আবিব সহ বিক্ষোভে উত্তাল ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনকে হটানোর ডাক। ইয়েমেন ও গ্রিসের যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জ্যোতিকা। জ্বালানি তেল সরবরাহে গতি বাড়াতে 2 ঘন্টা এগিয়ে সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে ডিপো থেকে জ্বালানি সরবরাহের সময়সূচি। সরবরাহ পরিস্থিতি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জের গোধনাইল ডিপো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক এবং আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। শুরুতে যেতে চাই পুলকের কাছে। পুলক, 2 ঘন্টার সময় বাড়ায় ডিপো থেকে জ্বালানি সরবরাহের গতি কতটুকু বাড়লো জানাবেন। জ্যোতিকা, আমি এখন বর্তমানে আছি শীতলক্ষার পাড়ে। একটু যদি দেখা যায় আমার পিছনে কিন্তু 2টি লাইটার জাহাজ ভিড়ে রয়েছে এবং এই 2টি লাইটার জাহাজ থেকে কিন্তু জ্বালানি মেঘনার যে ডিপোটি রয়েছে সেটিতে কিন্তু আনলোড করা হচ্ছে এবং সকাল থেকে আমরা পদ্মা অয়েলও গিয়েছিলাম, সেখানের অবস্থাও দেখেছি। এখন মেঘনা অয়েলের সামনে রয়েছি। সেখানে একটু জানাতে চাই যে এখনও পর্যন্ত আপনি যেটি বলছিলেন যে সরবরাহের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনি যেটি বলছিলেন সকাল 7টা থেকে জ্বালানি সরবরাহ আজকে শুরু হয়েছে পাম্পগুলোতে। আমরা দেখেছি সকাল থেকেই যে 7টা থেকে 3টা পর্যন্ত আজকে সময়সীমাটি নির্ধারণ করা হয়েছে এবং 7:30টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ডিপো থেকে অনেকগুলো লরি কিন্তু আমরা বের হয়ে যেতে দেখেছি বিভিন্ন রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায়। একটু জানিয়ে রাখতে চাই যে সরবরাহের বিষয়টি এখনো পর্যন্ত আমাদের কাছে এখানে স্বাভাবিক লেগেছে এবং চালকরাও যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হচ্ছে, তবে সরবরাহের বিষয়টি তাদের ভিতরে তাদের মুখে আমরা কোনো ঘাটতির কথা শুনতে পারিনি। তবে সরকার কর্তৃক যে সীমাটি নির্ধারণ করা হয়েছে সেই সীমাটির বাইরে আজকে আসলে কোনো পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনকে দেওয়া হচ্ছে না। আমি একটু আজকের যে বরাদ্দকৃত তালিকার সেটি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সর্বমোট 55টি ঢাকা শহরে 55টি ফিলিং স্টেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অকটেন বরাদ্দ হয়েছে 2,20,500 লিটার এবং পেট্রোল রয়েছে 22,500 লিটার এবং ডিজেলের সর্বমোট বরাদ্দ রয়েছে 6,23,500 লিটার। এবং যদি সারা দেশে পদ্মা অয়েলের যে সর্বমোট বরাদ্দকৃত তালিকাটা একটু জানিয়ে রাখতে চাই যে অকটেন সর্বমোট বরাদ্দ রয়েছে 2,73,000 এবং পেট্রোল রয়েছে 1,23,000 এবং ডিজেল রয়েছে 1,27,05,000 লিটার। এবং একটু বলতে চাই যে যারা চালকরা রয়েছেন আমাদের কথা হচ্ছিল যে বলছিলেন যে এই যে পেট্রোল পাম্পগুলোতে বা রাজধানীর ভিতরে যে পেট্রোল পাম্পগুলোতে যে একটি সংকট তৈরি হচ্ছে এটি আসলে তাদের কাছে মনে হচ্ছে অনেকটা কৃত্রিম সংকটই, কারণ অনেক আসলে চালকরা রয়েছেন যাদের কাছে আসলে হয়তো তাদের গাড়িতে বা বাইকে ফুল ট্যাঙ্কি রয়েছে কিন্তু তারা ফুল ট্যাঙ্কি আরও বেশি যোগানের আশায় আসলে তারা আগে থেকে মজুত করে রাখছেন বলে তারা অভিযোগ করছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জের ডিপো থেকে সর্বশেষ। তবে এবার একটু জানতে চাই রাজধানীর খবর। সেখানে রাজধানীর আসাদ গেটে রয়েছেন আমাদের সহকর্মী রাজু আহমেদ। রাজু আহমেদ, একটু আমাদেরকে জানাবেন যে আসাদ গেটের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি আপনি কীরকম দেখছেন?
পুলক যেমনটি বলছিলেন যে কৃত্রিম সংকটের কথা, তেমন অভিযোগ আমরাও এখানে পেয়েছি। তবে সব থেকে বড় বিষয় যে বরাদ্দের কথা বলছেন, সেই বরাদ্দের তুলনায় অনেকটাই কম পাচ্ছেন বলে কিন্তু পাম মালিকরা অভিযোগ করছেন। এই জন্য রাজধানী আসাদগেট, গাবতলী, পরিবাগ, শাহবাগ এই অঞ্চলের বেশ কিছু ফিলিং স্টেশন আমরা বন্ধ পেয়েছি। বন্ধের কারণ হিসেবে জানতে চাইলে যে উত্তরগুলো মূলত ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দিয়েছে, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে মূলত তাদের বন্ধ রাখতে হয়েছে, অর্থাৎ তাদের যে দৈনিক যে চাহিদা, সেই চাহিদার অর্ধেকও মিলছে না বলে কিন্তু তারা অভিযোগ করছে। আর রেশনিং পদ্ধতিতে সেই পরিমাণ আরও কমেছে বলেও কিন্তু অভিযোগ করেছে। আমরা রাইড শেয়ারকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যে সংকট, কৃত্রিম হোক বা অকৃত্রিম, তবে এই সংকট তাদের জীবিকার উপরে আঘাত হানছে। ফলে তাদের দৈনন্দিন যে কর্মক্ষেত্র অর্থাৎ আয়ের যে পথ চলা, সেটি অনেকটাই থমকে গেছে। একই অভিযোগ কিন্তু পেশাদার চালক যারা রয়েছেন তারাও করছেন যে এই সংকট নিরসন না করা গেলে হয়তোবা সময়ের সঙ্গে সঙ্গে তাদের যে দৈনিক জীবিকা অথবা পরিবার পরিজনে বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াইটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়বে। সার্বিকভাবে যে দাবিটি মূলত তারা করছেন যে সরকারের তদারকি বা সুস্পষ্ট বার্তা না থাকার ফলে এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশা থেকে মূলত মুক্তি চাচ্ছেন তারা। যে কোনো মূল্যেই এই যে সংকট রয়েছে, তেলের সংকট, সেই সংকট যেন নিরসন করা যায়। আসলে সংকট কিনা বা কোনো সিন্ডিকেটের আওতায় দাম বাড়ানো কোনো প্রক্রিয়া চলছে কিনা, এই অভিযোগ মূলত তারা করছে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালও আমরা দেখেছি যে রাজধানী জুড়ে বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ ছিল। পরবর্তীতে দুপুরের পর যখন তেলবাহী লরিগুলো আসছিল, তখন মূলত এই পাম্পগুলো খুলতে দেখা গেছে। এবং রাতে আমরা দেখেছি যে ট্যাগ অফিসের নিয়োগের কথা ছিল, সেই ট্যাগ অফিসের কার্যক্রম কিছুটা দেখলো, প্রত্যেকটি পাম্পে যে থাকার কথা সেটি আমরা দেখিনি। এবং সকাল থেকেও আমরা বেশ কিছু ফিলিং স্টেশন, বেশ কিছু অঞ্চল ঘুরেছি। ঢাকা শহরের কোনো অঞ্চলে মূলত ওই যে তদারকি বা মনিটরিংয়ের যে ব্যাপারটি, সেটি কিন্তু একদমই চোখে পড়েনি। সার্বিকভাবে যদি বলতে চাই যে তদারকির অভাব এবং অনিয়ন্ত্রিত তেলের যে ব্যবস্থা আর মজুদের যে বিষয়গুলো রয়েছে, এই অভিযোগগুলো বারবারই আসছে। ফলে যদি সার্বিকভাবে সমস্ত কিছু তদারকির মাধ্যমে পূর্ণাঙ্গ বার্তা মূলত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি। জ্যোতিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জ্বালানি তেল সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নড়াইলে তেল নিয়ে বাঘ বিতণ্ডার ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন স্টেশনের এক কর্মচারী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। গেল রাত 2টার দিকে সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নড়াইল সদরের তুলারামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ট্রাক ডিজেল নিতে যান ট্রাক চালক সুজাত মোল্লা। পাম্পে সংকট থাকায় তেল দিতে না পারায় ম্যানেজার নাহিদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। এক পর্যায়ে চালক সুজাত স্টেশন ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। নিহতের স্বজনদের অভিযোগ, কাজ শেষে নাহিদ রাত 2টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে পিছু নেয় ট্রাক চালক। এক পর্যায়ে ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় নাহিদ। গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তেল শেষ হয়ে গেল কেন, আমারে তেল দিলি নে, তোরে আমি গাড়ির তলে চাপা দেবো, এ করবো তা করবো বলে বাঘ বিতণ্ড হয়েছে। পাম্পের ভিতরে এক সাইডে উৎপেতে বসে পড়ে রয়েছে। প্রায় দুটো 10 মিনিটের সময় যে সময় ম্যানেজার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই পিস গাড়ি নিয়ে দৌড় দিছে। আগে ম্যানেজার, মাঝখানে আসছে ট্রাক, পিছনে আমাদের আর একটা মোটরসাইকেল। ওই হিসেব করে যাচ্ছে, দেখা গেল যে ওর পথ দিয়ে চালাই দিয়ে চলে যায়। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি, উত্তেজনা, অসহিংসতার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুয়েল স্টেশনগুলোতে পুলিশ পাহারায় তেল দেয়া হচ্ছে। এ বিষয়ে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী এবং সাতক্ষীরা থেকে আহসান রাজি। প্রথমে চলে যাচ্ছি খুলনায় রামিমের কাছে। রামিম, জ্বালানি তেল বিক্রির ব্যবস্থাপনা কেমন দেখছেন, কি পরিস্থিতি সেখানে জানাবেন? যদিকা খুলনায় কিন্তু এক প্রকার বললে চলে যে তেলের পাম্পগুলোতে তেল নিয়ে কাড়াকাড়ি চলছে।
জ্বালানি তেলগুলো বা বিশেষ করে জ্বালানি তেলের নিতে যে যানবাহনগুলো আসছে প্রত্যেকটি যানবাহন কিন্তু এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছে। নগরীর যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু একই রকম অবস্থা। আমি এই মুহূর্তে কিন্তু সিটি কর্পোরেশনের পরিচালিত যে পেট্রোল পাম্পটি রয়েছে নগরীতে সেখানে রয়েছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু বেশ লম্বা লাইন এবং এখানে কিন্তু বেশ কয়েকবারই আমি দেখেছি যে বাকবিতণ্ডা হয়েছে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন জনের। এটি কিন্তু পাম্প কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবারও হয়েছে তেল দেওয়া নিয়ে। এর পাশাপাশি এখানে দেখেছি যে যারা সিরিয়াল দিচ্ছেন তারা কিন্তু নিজেদের মধ্যেই বাকবিতণ্ডে জড়িয়ে পড়ছেন। ঠিক সে কারণে কিন্তু আমরা দেখেছি যে খুলনার বিভিন্ন পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের সহযোগিতায় এখানে একটি লম্বা সিরিয়াল দেওয়া হচ্ছে এবং সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু তারা তেল নিচ্ছেন। এখানে আমরা দেখেছি যে পাম্পের যারা রয়েছেন তারা বলছেন যে এখানে কিন্তু তেলের সংকট তেমন একটা নেই এবং এই তেল কিন্তু এখানে যারা তেলের নিতে আসছেন তারাই কিন্তু মূল সংকটটি তৈরি করছেন বলে তাদের অভিযোগ রয়েছে এবং তারা বলছেন যে একবার তেল নিয়ে আরও একবার তেল নিচ্ছে এরকম অনেকেই রয়েছেন। আবার অনেকে তাদের ট্যাঙ্কি ফুল করার জন্য বিভিন্ন জায়গায় একই সঙ্গে লাইনে দাঁড়াচ্ছেন। এর পাশাপাশি তারা এই তেল নিয়ে গ্রামে বা বিভিন্ন জায়গায় খোলা বাজারে বিক্রি করার চেষ্টা করছে। অনেকেই এই জিনিসগুলো যেন সরকার নিয়ন্ত্রণ করে এমন কথা কিন্তু অনেকেই তারা বলছেন এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম একজন ব্যক্তি যিনি কিন্তু তেল একেবারেই তার যে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন মোটরসাইকেলে তেল ফুল করা তারপরেও কিন্তু তিনি আবারও তেল নিতে এসেছিলেন। এরকম কিন্তু অনেকেই আছেন। তাও এইখানে কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তেল তাদের এখানে পর্যাপ্ত রয়েছে এবং তারা আরও তেল কিন্তু এইখানে যে ডিপোগুলো রয়েছে সেই ডিপো থেকে তেল আসছে। এখানে আমরা দেখছি যে মোটরসাইকেলের কিন্তু বেশি ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি কারণ এখানে বিভিন্ন কর্মজীবী মানুষ রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তাদের প্রতিদিনই কিন্তু এভাবে বেশ কয়েকদিন ধরেই প্রতিদিনই তাদের প্রত্যেকটি পাম্পেই সিরিয়াল দিয়ে তাদের তেল নেওয়া লাগছে। তো এই বিষয়টি কিন্তু শুধুমাত্র যে নগরীতে তা কিন্তু নয়, এখানে যে জেলাগুলো রয়েছে আশপাশের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি পাম্পে প্রায় একই রকম অবস্থা এবং এই যে চাপ এই মানুষের চাপের কারণে কিন্তু তেলের যে সংকট সেটি কিন্তু তৈরি হচ্ছে এবং এটি আমরা দেখছি যে বেশ 12টা 1টা 2টা বা 3টা পর্যন্তই কিন্তু অনেক তেল সরবরাহ করতে পারছে অনেক পাম্প তারপরে কিন্তু তেল পাম্প বন্ধ করে দেওয়া লাগছে। আবার পরের দিন যখন এই যে এখানকার যে ডিপো রয়েছে ডিপো থেকে যখন তেল ঢুকছে তারপরে আবার পাম্প চালু করা হচ্ছে এমনও কিন্তু আমরা দেখেছি অনেক পাম্পে। সকাল থেকেই কিন্তু 8টার পর থেকেই বেশিরভাগ পাম্পগুলোতে তেল দেওয়া শুরু হয় তারপরে গিয়ে 3টা থেকে 4টা এবং 5টা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে তেল দেওয়া শুরু হয় এবং বেশিরভাগে কিন্তু তেল রাতের দিকে কিন্তু পাম্পগুলো বন্ধ থাকে বললেই চলে যেটি কিন্তু আগে কখনোই ছিল না। তবে এখানকার সাধারণ মানুষ বলছেন যে তেলের যেন মজুত কোথাও না হয় কোথাও যেন কোনো সমস্যা না হয় এ ব্যাপারে সরকারের সঠিক তদারকি থাকতে হবে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আরও জোরদার করতে হবে। তো সব মিলিয়ে এই ছিল জ্যোতিকা আমার কাছে খুলনা থেকে তেলের পাম্পের সবশেষ খবর। এবার চলে যাব সাতক্ষীরায় সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে আমাদের সাথে রাজীব। পাম্পগুলোতে সরবরাহ কেমন দেখছেন, নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সাতক্ষীরাতে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে এখানে কিন্তু সরবরাহ ব্যবস্থা বেশ ধীর গতিতে হচ্ছে। প্রতিদিন এখানে একদিন এক একটি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে। গতকাল এখানে শহরে একটি পাম্পে দেওয়া হয়েছিল, আজকে শহরের থেকে একটু অদূরে সাতক্ষীরা এলাকায় একটি পাম্পে তেল দেওয়া হবে। আমি যদি এখানকার বাস্তব চিত্রটি বলতে চাই, এখানে সকাল থেকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তেলের জ্বালানি বিক্রি এবং সরবরাহের পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রমজান ও ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর বিদ্যালয়গুলোতে দেখা গেছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে সব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে অনুযায়ী ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া প্রতি সপ্তাহে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে। এদিকে ছুটি শেষে নিয়মিত ক্লাস
শুরুর পরবর্তী 10টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে ও পাঠদান চলবে। সে অনুযায়ী আগামী 4 এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস হবে। গত বছর যেহেতু ঈদের পরেই এসএসসি ছিল, ওইরকম ভাবে এনজয় করতে পারিনি, কিন্তু এবছর পেরেছি। অনেকদিন পর কলেজে আসছে, অনেক ভালো লাগছে, কারণ ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারবো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি। এখন ফ্রেন্ডদের সাথে দেখা হবে, অনেকদিন পরে আড্ডা হবে। ইচ্ছা করলে একলা পাঠাতে পারি, বাট আমি নিজে নিয়ে আসি, ভালো লাগে, খুবই ভালো লাগে। কলেজ খোলা বলে সে খুব এক্সাইটেড ছিল। সে কালকে থেকে রেডি হয়ে আজকে ঠিক মতো সকাল সকাল উঠে নাস্তা করে যে চলে আসলো। পহেলা বৈশাখে কৃষক কার্ড প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কার্ডের আওতায় প্রান্তিক চাষিদের সহজে কৃষি প্রণোদনা, ঋণ ও ভর্তুকি দেবে সরকার। কৃষক কার্ড ছাড়াও বিএনপি সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় ঠাঁই পেয়েছে কৃষক বান্ধব নানা উদ্যোগ। কৃষি অর্থনীতিবিদদের অভিমত, উদ্যোগ সফল হলে সরকার ও কৃষকের মাঝে কমবে দূরত্ব। সূচনা হবে কৃষি অর্থনীতির নতুন দিনের। হোসেন জাহিদের বিশেষ প্রতিবেদন। নিজেদের ফসলের ক্ষেতে কাজ করছিলেন নুরুল সর্দার ও তার স্ত্রী। বৈশাখের প্রথম দিনেই কৃষক কার্ডের উদ্বোধন হবে এমন খবর শুনে চোখে মুখে আনন্দ ফুটে ওঠে এই কৃষক দম্পতির। সরকারি সহযোগিতা করতে ইনশাল্লাহ আমার লাগে ভালো, গৃহস্থ লাগে ভালোই জমা। আগে এক মেম্বার আছিল, হ্যাঁ মনে করছে জুনিয়র থেকে খালি খাইছে, বিচারও গেলে 10,000 টাকা না দিলে হ্যাঁ বিচারও যায় নাই। সরকারও দেয় ভালো হইলো। যারা কৃষিকাজ না করে হেরা পায় না, আর যারা না করে হেরা পায়। তা আমরা কৃষিকাজ করে আমরা কি লাভ হইব? প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে মিলবে সহজ শর্তে সার, বীজ ও সেচ সহায়তা। ব্যাংকিং সুবিধা সহজ করা এবং সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। এরই মধ্যে 10,000 টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফের ঘোষণাও দিয়েছে সরকার। বিএনপি সরকারের দায়িত্বের প্রথম 180 দিনের কর্মপরিকল্পনায় এগুলোই গুরুত্ব পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে কৃষক পরিবার 1,68,00,000 আর কৃষি শ্রমে যুক্ত 3 কোটির কাছাকাছি মানুষ। পাইলট প্রকল্পের মাধ্যমে শুরুতে 9টি উপজেলায় কৃষক কার্ড আলোর মুখ দেখবে। আগামী 4 বছরের মধ্যে সব কৃষকই পাবেন সুবিধা। 4 মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। সকল কৃষককে কার্ডের আওতায় আনা বেশ জটিল হলেও বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন 21শে পদকপ্রাপ্ত এই কৃষি অর্থনীতিবিদ। দুটো উপকার হবে। একটা হলো যে কৃষির উপকরণ যেগুলো আছে সেগুলো কার্ডের মাধ্যমে সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা অনেক সময় সরকারের কাছ থেকে নগদ সহায়তা আশা করি কৃষকদের জন্য, এবং নগদ সহায়তা প্রদানের জন্য যে কৃষি কার্ড এটা খুবই উপকারী হবে। মাঠ পর্যায়ে এসব সুবিধা বাস্তবায়নে দলীয়করণের অভিযোগ থেকে মুক্ত হওয়াটাও পূর্ব শর্ত হিসেবে মনে করা হচ্ছে। বিএনপি সরকারের কৃষক কার্ডের মতো এরকম নানা চেষ্টা দেশের প্রায় 2.5 কোটি কৃষকের বাড়িয়েছে অনেক চেষ্টা। যদিও এ সকল বিষয়গুলো নিয়ে কৃষকদের কাছে স্পষ্ট এখনো কোনো ধারণা নেই, তবে বিষয়গুলোর বাস্তবায়ন হলে কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এমন আশায় বুক বাঁধছেন তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। এর মধ্যে তিনি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, কোন কোন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী, কি নির্দেশনা দিয়েছেন তিনি? প্রধানমন্ত্রী সকাল 9টার দিকে এই সচিবালয়ে প্রবেশ করেন এবং 9টা 5 মিনিটেই নিজ কার্যালয়ে যে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবালয়ের ভবন নাম্বার 1-এর এখানে এসে তিনি যখন আসেন সেখানেই তাকে স্বাগত জানান
মন্ত্রিপরিষদ সচিব নসিমুল গনি সহ এই সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও তারপরেই তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নেন যে বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন দপ্তর তিনি পরিদর্শন করবেন এবং তারপরে তিনি এই সচিবালয়ের 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান। সেখানে কিন্তু প্রায় 8 থেকে 10টি মন্ত্রণালয় রয়েছে এবং সেখানে তিনি পায়ে হেঁটেই সিঁড়ি বেয়ে তিনি দ্বিতীয় তলায় যেখানে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে তিনি প্রবেশ করেন এবং সেখানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের কক্ষে প্রবেশ করে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সেই কক্ষে ঢুকে আসলে কারা কারা সঠিক সময়ে উপস্থিত হয়েছে আসলে এটি নিশ্চিত করাই তার মূল উদ্দেশ্য ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো খোঁজ নিয়েছেন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা সে ব্যাপারেও কিন্তু কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন এবং তারপর আমরা দেখেছি যে সেখান থেকে এই সিঁড়ি বেয়েই তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং তারপরে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত এই যে সচিবালয়ের 6 নম্বর কক্ষের পায়ে হেঁটে 5 তলা পর্যন্ত উঠেন এবং তারপর আবার তিনি সিঁড়ি বেয়ে নিচে নামেন। এভাবেই কিন্তু তারপরে আমরা দেখেছি তার পাশেই যে 5 নম্বর ভবন গণপূর্ত গৃহায়ণ মন্ত্রণালয় সেখানেও কিন্তু তিনি প্রবেশ করেন এবং বিভিন্ন কক্ষ তিনি পরিদর্শন করেন এবং তারপরেও আমরা দেখছি যে এরপরে যে 4 নম্বর ভবন যেখানে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে সেই বাণিজ্য মন্ত্রণালয় সেখানে তিনি প্রবেশ করেন এবং সেখানে বেশ কিছু কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন। এভাবে মূলত তিনি একটি ঝটিকা সফর করেছেন। ঝটিকা এই সফরে বা এই পরিদর্শনের মধ্য দিয়ে কিন্তু কর্মকর্তাদের মধ্যে একটি বার্তা দেয়া হয়েছে যেখানে তারা যেন সঠিক সময়ে উপস্থিত হন এবং লাইট বা এসির যে ব্যবহার ঠিক মতন হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু খোঁজখবর নিয়েছেন। এছাড়াও তারপরে কিন্তু 10টার দিকে এসে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে কিন্তু এখন এই কৃষক কার্ডের ডেমো নিয়ে একটি বৈঠক হচ্ছে। তো এই ছিল জ্যোতিকা এই সচিবালয় থেকে সবশেষ খবরাখবর। সচিবালয় থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। লম্বা ছুটির পর খুলেছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যেতে চাই বৃষ্টির কাছে। বৃষ্টি, দীর্ঘ ছুটির পর পাঠ্যক্রমে গতি ফেরাতে শিক্ষকরা কি বলছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলার কথা সেটি কি হয়েছে জানাবেন। জ্যোতিকা, দীর্ঘদিন লম্বা ছুটির পরে যে পাঠদানের যে একটা ব্যাঘাত ঘটেছিল, ঘাটতি দেখা দিবে মনে করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এরই মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে জায়গা থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কিছু শিক্ষণীয় কার্যক্রমের কিন্তু আমরা জানি যে এখানে ত্বরান্বিত করা হয়েছে। আর যে পরিষ্কার পরিচ্ছন্নের কথাটা আমরা জানিয়েছিলাম যে সরকার কর্তৃক যে পরিচ্ছন্নতার কথা বলেছে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করার জন্য, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি স্কুলের আঙিনা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং অভিভাবকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ক্লাসরুমের যে পরিবেশগুলো বেঞ্চ থেকে শুরু করে সবকিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। কর্তৃপক্ষরা যেমন জানাচ্ছেন তেমনি আমরা অভিভাবকদেরকেও কিন্তু এই সত্যতা জেনেছি। তারা বলছেন যে এই নিয়ে তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, তবে আশা করবে যে আরও যেন সামনের পরিবেশগুলো রয়েছে যেমন বাগান এবং যে গেটের যে পরিবেশগুলো সেগুলো যেন ঠিকঠাক করে রাখা হয়, সে জায়গা থেকে অভিভাবকদের একটি চাহিদা রয়েছে। তবে কর্তৃপক্ষরা বলছেন যে তারা শিক্ষার্থীদের যে মনোবল এবং তাদের যে শারীরিক যে অ্যাক্টিভিটিস কারিকুলামগুলো রয়েছে, শিক্ষণীয় কারিকুলাম রয়েছে, সেগুলো সব কিছু মিলিয়ে কিন্তু তারা ঠিকভাবে কিন্তু করার চেষ্টা করছে। আর শিক্ষা যেন আরও ত্বরান্বিত হয়, শিক্ষার পরিবেশ যেন আরও উন্নত হয়, সেজন্য কর্তৃপক্ষরা যেটা প্রয়োজনীয় সেটা করবেন। আমরা এখন চলে যাব আসলে অন্য জায়গায়, শুনবো আরেক প্রতিনিধির কাছে সেই জেলায় আসলে কি চলছে। মারুফ, রাজশাহীতেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। সকাল থেকে এখানে শিক্ষার্থীরা 1.5 মাস পরে তাদের যে শিক্ষাঙ্গনে সেখানে ফিরে এসেছেন এবং তাদের মধ্যে এক ধরনের কিন্তু আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আসলে তারা আসার পরপরই তাদের যে এতদিন পরে ক্যাম্পাসে আসা এবং তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের দীর্ঘ সময় পরে দেখা, এখানে মনে হচ্ছে যে তারা একসঙ্গে আবারও পুনরায় এই মাঠে একসঙ্গে খেলাধুলা করবেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে লেখাপড়া সেটি চালিয়ে যাবে। সকাল থেকে কিন্তু তারা তাদের
তাদের মা বাবার হাত ধরে ধীরে ধীরে কিন্তু এই প্রতিষ্ঠানে ঢুকতে থাকে। আমরা এখন যে প্রতিষ্ঠানে আছি এটি রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এটি মূলত শহরের একদমই কাছাকাছি, যার কারণে এখানে 950 জন শিক্ষার্থী কিন্তু একই সঙ্গে এখানে পাঠদান কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করে। এখানে শিক্ষক যারা আছেন তারাও বলছেন যে শিক্ষার্থীরা যেহেতু টানা ছুটির পরে এই প্রাঙ্গণে ফিরে এসেছেন, তাদের নার্সিং করা এবং তাদের যাতে আরও আগের মতো পড়াশোনায় রূপে ফিরে নিয়ে আসা যায় সেই জন্য যাবতীয় কিন্তু তারা উপদেশমূলক বার্তা কিন্তু দিলেন। কিছুক্ষণ আগে তারা তাদের একাডেমিক কার্যক্রম শুরুর আগে যে অ্যাসেম্বলি, জাতীয় সঙ্গীত এবং শপথ পাঠ গ্রহণ সেটি কিন্তু তারা সারিয়ে নিয়েছেন এবং তাদের শারীরিক কসরত বৃদ্ধি করার জন্য তাদের যে সব ব্যায়াম আছে সেগুলো কিন্তু তারা করলেন। এবং পাশাপাশি আমরা এখানে কিছু তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে ঈদ আনন্দ সেটি আসলে অনেকটাই আনন্দময় ছিল। পরিবার নিয়ে দীর্ঘ সময় তারা কিন্তু এবার ছুটিতে কাটিয়েছেন, যার কারণে তাদের ভিতরে নতুন যে সতেজতা সেটি কিন্তু নিয়েই আবারও তারা কিন্তু পড়ার টেবিলে ফিরে এসেছেন এবং আবারও তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে কিন্তু ফিরে এসেছেন এবং এখান থেকে তারা তাদের ধীরে ধীরে যে তাদের উন্নয়নের সিঁড়ি বেয়ে তারা সামনের দিকে ধাবিত হবেন তারই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু তারা মূলত এই প্রতিষ্ঠানগুলোতে আসছেন। রাজশাহী নগরী সহ রাজশাহীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোর চিত্রই কিন্তু আমরা একই দেখতে পাচ্ছি, কারণ শিক্ষার্থীদের মনের ভিতরে যেসব স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু তারা এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে যাতে আগামীতে গড়ে ওঠেন এমনটাই কিন্তু প্রত্যাশা এখানকার অভিভাবক এবং শিক্ষকদের। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা সবশেষ তথ্য। দীর্ঘ ছুটির পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস উপকূলে 6 দিনে 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 18 জনই বাংলাদেশি নাগরিক। এদিকে গ্রিসের কোস্টগার্ড জানায় শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ক্রিট দ্বীপ থেকে 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের 21 জন বাংলাদেশি। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদন। উন্নত জীবনের আশায় ইউরোপে যাত্রা কাল হলো 22 অভিবাসন প্রত্যাশীর জীবনে। খাদ্য ও পানির অভাবে 6 দিন সাগরে ভেসে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। এদের মধ্যে 18 জনই বাংলাদেশি। প্রাণ হারানোদের মধ্যে এখন পর্যন্ত 5 জনের পরিচয় মিলেছে, যাদের বাড়ি সুনামগঞ্জ। 18 জন লোক মারা গেছে। পরিবারের অভিযোগ, ইউরোপে যেতে জনপ্রতি 12 লাখ টাকায় চুক্তিতে গত মাসে বাড়ি থেকে রওনা হয় তারা। বিমানযোগে সৌদি আরব ও মিশর হয়ে লিবিয়া নেওয়া হয় তাদের। গত কয়েকদিন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না পরিবারগুলো। গ্রিসের কোস্টগার্ড জানায় শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ক্রিট দ্বীপের কাছে 26 জনকে জীবিত উদ্ধার করে, যাদের 21 জনই বাংলাদেশি। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী কোস্টগার্ড জানায় 21 মার্চ পূর্ব লিবিয়ার তবরুক থেকে 48 অভিবাসন প্রত্যাশী নিয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল নৌকাটি। পথে দিক হারিয়ে খাবার ও পানি সংকটে সমুদ্রে ভাসতে থাকে নৌকাটি। বেঁচে ফেরাদের দাবি, এক পাচারকারীর নির্দেশে মরদেহগুলো সমুদ্রে ফেলা হয়। এ ঘটনায় ইতোমধ্যে মানব পাচারকারী সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। উন্নত জীবনযাপনের আশায় বছরের বিভিন্ন সময়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের রুটগুলোতে যাত্রা করে বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রত্যাশীরা। এ কারণে প্রায়ই এসব নৌ দুর্ঘটনার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে ভূমধ্যসাগরে 559 জন মারা গেছেন, যা গেল বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। লিবিয়া থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার পথে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে সুনামগঞ্জের 3 উপজেলার 10 যুবকের মৃত্যু হয়েছে। এতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা এলাকা থেকে যুক্ত হচ্ছেন লিপসান আহমেদ। লিপসান, মৃত্যুর বিষয়ে কি বলছেন স্বজনরা? আমরা যদি বলি, গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু আসলে সুনামগঞ্জ পুরো জেলায় কিন্তু আসলে শোকের মাতম বইছে। বিশেষ করে সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর, দরাবাজার এই 3 বইছে। বিশেষ করে সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর, দরাবাজার এই 3 উপজেলায় কিন্তু প্রায় 10 জন যুবক তাদের যে উন্নত জীবনের আশায় অর্থাৎ গ্রীষ্মে যাওয়ার পথে কিন্তু আসলে তাদের মৃত্যু হয়েছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের
দিরাই উপজেলার তারাপাশা গ্রামে। এই গ্রামটিতে আমরা সকাল থেকে কিন্তু এসে দেখেছি যে একই গ্রামের কিন্তু তিনজন কিন্তু আসলে উন্নতির জীবনের আশায় কিন্তু আসলে তারা সাগর পথে আসলে দেশে যাওয়ার জন্য আসলে চেষ্টা করেছিলেন দালালদের মাধ্যমে। তবে তাদের সেই স্বপ্ন কিন্তু আসলে স্বপ্নই থেকে গেছে। বিশেষ করে আমরা যদি বলি তাদের স্বজনদের আহাজারি কিন্তু আমরা সকাল থেকে এসে দেখেছি থামছেই না। বিশেষ করে এই স্বজনদের পাশাপাশি পুরো গ্রামবাসী কিন্তু আসলে শোকে স্তব্ধ হয়ে রয়েছে। সেই সাথে আসলে আমরা যদি বলি পরিবাররা যেটি বলছে অর্থাৎ স্বজনদের পরিবাররা যেটি বলছে যে ঈদের আগের দিন কিন্তু আসলে তাদের সাথে শেষবারের মতো আসলে যারা আসলে নিহত হয়েছেন তাদের কথা হয়েছিল। তারপর থেকেই কিন্তু আসলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে যদি এখন পর্যন্ত আসলে মৃত্যুর যে বিষয়টি স্বজনরা এখন আসলে সেটি আসলে মেনে নিতে পারছে না যে তাদের যে প্রিয় সন্তান আসলে এই পৃথিবীতে নেই। তবে আমরা যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে পুলিশ প্রশাসন সবাই কিন্তু আসলে বিষয়টি তদারকি করছেন। সেই সাথে আমরা যদি বলি দিরাইয়ের পাঁচজন, সেই সাথে জগন্নাথপুরের 4 জন, এমনকি দরাবাজারের 1 জন কিন্তু আসলে এই ঘটনায় আসলে মৃত্যু হয়েছে। তবে সব মিলিয়ে বলা যায় ইতিমধ্যে আসলে যে পরিবারগুলো রয়েছে তাদের মধ্যে আসলে শোকাহত পরিবারগুলো আসলে অনেকটাই কান্নায় ভেঙে পড়েছেন। জ্যোতিকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপলি। তেহরানের ওয়াশিংটনের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কার মধ্যে এই খবর দিল মার্কিন সেন্ট্রাল কমান্ড। যুদ্ধ জাহাজে প্রায় 3,500 নাবিক ও মেরিন সেনা মোতায়েন রয়েছে। এ ধরনের যুদ্ধ জাহাজ মূলত স্থল অভিযানে ব্যবহারের জন্য তৈরি। এমন পরিস্থিতিতে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এদিকে আজ 30 দিন ধরে ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি লড়াইও তুঙ্গে। একটি ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে ইরান ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতিরাও। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে তেল আবিব ও জেরুজালেম সহ বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। যুদ্ধ বন্ধ ছাড়াও নেতানিয়াহু প্রশাসনকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন হাজার হাজার ইসরায়েলি। জানিয়েছেন মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদ, ধরপাকড় ও দমনপীড়নেও বিক্ষোভের ঢেউ থামাতে না পেরে প্রতিরক্ষা নীতির আওতায় নতুন নির্দেশ জারি করেছে ইসরায়েল। এই আওতায় খোলা জায়গায় 50 জনের বেশি মানুষকে জড়ো হয়ে সমাবেশ করার ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া যুদ্ধের জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ করেছেন ইয়েমেনের অন্তত 10 লাখ মানুষ। ইরান ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ করেছেন রাজধানী সানাহ সহ 10টির বেশি প্রদেশের 10 লাখের বেশি মানুষ। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে গ্রিসের রাজধানী এথেন্সে বিক্ষোভ করেছেন বহু মানুষ। দেশটির বামপন্থী দলগুলোর আহ্বানে এথেন্সে থাকা মার্কিন দূতাবাসে করেছে বিক্ষোভ। হাতে দেখা গেছে ফিলিস্তিন, ইরান ও ভেনেজুয়েলার পতাকা। জোর দাবি তুলেছে বন্ধ যুদ্ধের। জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার পাশাপাশি ক্রীড়া কার্ডও প্রদান করা হবে। সোমবার এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দেশের 495টি উপজেলায় নতুন ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াবিদদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ পরিকল্পনা। স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের গৃহায়ন এবং আমাদের স্থানীয় সরকার। ক্রিকেট ছাড়া অন্যান্য প্রায় সব খেলার বেশিরভাগ ক্রীড়াবিদই অর্থ কষ্টে ভোগেন। তাদেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে এসে ক্রীড়া ভাতা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়াবিদ হিসেবে ইতিমধ্যে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে, বাংলাদেশের জাতীয় পর্যায়ে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে ক্রীড়া ক্ষেত্রে যারা এখন পর্যন্ত বিশেষ করে আমাদের বিভিন্ন ফেডারেশন বা বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছেন, আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। আগামী 30 মার্চ এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিকভাবে কতজন ক্রীড়াবিদ এই ভাতা পাবেন এবং কোন কোন খেলা আওতাভুক্ত থাকবে সেটিও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের লক্ষ্য হচ্ছে টোটাল 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা ক্রিয়া ভাতা মানে ক্রিয়া বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান করব। ইভেন্ট রয়েছে আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক্স রয়েছে, ক্যারাম রয়েছে, সুইমিং রয়েছে, ভারোত্তোলন রয়েছে, উশু রয়েছে, অ্যাথলেট রয়েছে, প্যারা এবং ব্যাডমিন্টন। আমরা প্রথম পর্যায়ে এই কয়েকটি ইভেন্টের 129 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব। এদিকে নতুন করে স্পোর্টসের বাছাই প্রক্রিয়া ও উঠে আসা খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা জানান আমিনুল হক। যে নতুন করে যে স্পোর্টসটি, এইখানে কিন্তু আমরা বয়সের একটি লিমিট আছে। আমরা 12 থেকে 14 বছরের বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আমরা এই নতুন করে স্পোর্টস একদম ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আনবো। এখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো তাদেরকে কিন্তু আমরা এই ক্রীড়া বৃত্তি প্রদান করব। এছাড়াও দেশের 495টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।